আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী জামিন শুনানির তারিখ পিছিয়ে 2 জানুয়ারি ধার্য করা হয়েছে। সকালে মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদালত সূত্রে জানা যায়, জামিন শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল। এর আগে গেল 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকা থেকে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। পরদিন 26 নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। দর্শক, এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, চিন্ময় দাসের জামিন শুনানি পেছানো হয়েছে কেন, বিস্তারিত জানাবেন? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, রাষ্ট্রদ্রোহী মামলায় চিন্ময় দাসের জামিন শুনানি হওয়ার কথা ছিল আজকে, এবং চিন্ময় দাসকে কিন্তু আদালতে হাজির করার কথা ছিল। নিরাপত্তার কথা ভেবে কিন্তু চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়নি। সকাল 10:30টার সময় মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আসলে জামিন শুনানি হওয়ার কথা ছিল, সেখানে হয়নি। যেহেতু তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি, সেজন্য কোনো জামিন শুনানি হয়নি। এবং সাথে সাথে কিন্তু মহানগর দায়রা জজ আগামী মাসের 2 তারিখ এই জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে জেলা আইনজীবী সমিতি এবং জাতীয়তাবাদী আইনজীবী সমিতির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেছেন, এবং তারা কিন্তু এখানকার যিনি জেলা পিপি আছে তার পদত্যাগ চেয়েছেন। এবং এই জামিন শুনানিতে জেলা আইনজীবীর এই জামিন শুনানিতে পিপি অংশগ্রহণ করেছেন, এবং সেই জন্য কিন্তু তাকে পদত্যাগে বাধ্য করা, তার পদত্যাগে কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন, এবং তাকে পদত্যাগ করার জন্য কিন্তু চাপ দেওয়া হচ্ছে। এবং এখানে কিন্তু আদালতে বেশ কয়েকটি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আজকে ধারণা করা হচ্ছিল যে তাকে আদালতে আনবে, সেজন্য কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, এবং কাউকে কিন্তু চেক করা ছাড়া উপরে উঠতে দেয়নি, এবং কোনো গাড়িকে কিন্তু আদালত প্রাঙ্গণে আসতে দেয়নি। শুধুমাত্র বিচারকের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি আসতে পারেনি। এবং আদালতের যারা বিচার প্রার্থী আছে তাদেরকে কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু কয়েক দফা চেক করে তারপরে কিন্তু উপরে উঠতে দিচ্ছে। এবং যেই মহানগর দায়রা জজ যেখানে শুনানি হওয়ার কথা ছিল, সে তার আশেপাশে কোনো বিচার প্রার্থীকে কিন্তু যেতে দেয়নি, এবং সেখানে শুধুমাত্র চিন্ময় দাসের জামিন শুনানি হওয়ার আগ পর্যন্ত ওইখানে ব্যারিকেড সৃষ্টি করে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরে যখন শুনানি হয়নি, এরপরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে হেফাজতে ইসলামের এক কর্মীকে আহত করার কারণে তিনি চিন্ময় দাসকে আসামি করে একটি মামলা করছেন। কিছুক্ষণের মধ্যে মামলাটি দায়ের করা হবে। এর আগে যে 5টি মামলা দায়ের হয়েছিল, সেখানে কিন্তু চিন্ময় দাসের নাম ছিল না। হেফাজতের এক কর্মী কিছুক্ষণের মধ্যে আরেকটি মামলা দায়ের করতেছেন তাকে আসামি করে। সিনথিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ভারতের হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতা, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড, তাদের নিজেদের দেশে মুসলিম, খ্রিস্টান, নিম্নবর্ণের, দলিত, হিন্দু, শিখ সহ সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থির। বিশ্ববাসী জানে হিন্দুত্ববাদী ভারত সংখ্যালঘু নির্যাতনের আতুরঘর। বিশ্বের 1 নম্বর বর্ণবাদী দেশ হলো ইন্ডিয়া। সে দেশে মুসলমান নাগরিকদের উপর নানা জুলুম নির্যাতন করা হচ্ছে বছরের পর বছর ধরে। টিআইবি সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পাসপোর্ট অধিদপ্তর, দ্বিতীয় অবস্থানে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটিএ, আর তৃতীয় অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। সকালে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট অফিসে, এরপর বিআরটিএ, আইন শৃঙ্খলা বাহিনী, আদালত ও ভূমি অফিসে দুর্নীতি হয়েছে। সেবা নিতে গিয়ে বাধ্য হয়ে সাধারণ মানুষকে ঘুষ দিতে হয়েছে এমন প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে পাসপোর্ট অফিস, বিআরটিএ, আইন শৃঙ্খলা বাহিনী, আদালত ও ভূমি অফিস। টিআইবির গবেষণা প্রতিনিধি দল এই প্রতিবেদন তুলে ধরেন।
দর্শক, সেবা খাতে দুর্নীতি জাতীয় থানা শরীফ 2023 গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রিপোর্ট প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপিট করতে বললে তো ভুল করতে পারি ভাই, তারপর হচ্ছে 4-5 লাইন, তাহলে 4-5 দিন পরে আসি আপনাদের সাথে কথা বলতে। না, আমি 4-5 দিন পরে আসি, ভালো করে মুখস্থ করি, তারপরে বলি। আচ্ছা, আমার কথা যে আমাদের খানা জরিপের তথ্য যেটা বলছে 70.2% উত্তরদাতা কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের 77.2%-এর মধ্যে ঘুষ না দিলে সেবা খাতে দুর্নীতি সেবা পাওয়া যায় না, কাজেই তারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। আমাদের হিসাব মতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের 2009 থেকে 2024 পর্যন্ত 24শে এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে প্রাক্কলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। এই 2009 থেকে 2024 পর্যন্ত সেবা গ্রহীতারা সেবা নেওয়ার ক্ষেত্রে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। এতক্ষণ দেখছিলেন টিআইবির সংবাদ সম্মেলনের অংশবিশেষ। একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব বৃদ্ধি করার প্রতিপাদ্যে পালিত হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস 2024। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস 2024 উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে মূল ধারায় নিয়ে আসতে হবে, তাদেরকে সমাজে অন্তর্ভুক্ত করতে হবে, তাদের জ্ঞান কাজে লাগিয়ে সমাজে উন্নয়ন করার উপর জোর দেন বক্তারা। শারীরিক পুনর্বাসন চিকিৎসার গুরুত্ব দিয়ে উন্নত গবেষণার মাধ্যমে রোগীদের নতুন দৃষ্টিভঙ্গি যোগ হয়েছে বলে জানান অধ্যাপক ডক্টর এ শাকুর। বিবিসি প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালী নারীর তালিকায় জায়গা পেয়েছেন কুড়িগ্রামের রিক্তা আক্তার বানু। মঙ্গলবার সংবাদ মাধ্যম বিবিসি 100 উইমেন 2024 নামে এ তালিকা প্রকাশ করে। বাংলাদেশের উত্তরাঞ্চলে অটিজম নিয়ে কাজ করায় এ স্বীকৃতি পেলেন রিক্তা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কুড়িগ্রামের শিশুদের অটিজম সহ শারীরিক অক্ষমতাকে অভিশাপ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু রিক্তা আক্তার বানু এ ধারণার ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন। অটিস্টিক হওয়ায় নিজের শিশু সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারেননি রিক্তা। এরপর তিনি নিজেই স্কুল প্রতিষ্ঠা করেন, নাম রিক্তা আক্তার বানু বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। স্কুলটিতে এখন 300 বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পড়াশোনা করছে। দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশা না থাকলেও তাপমাত্রা কমে বেড়েছে শীত। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের হিলিতে শীতের প্রকোপ বেড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। সকালে শীতের তীব্রতা বেশি থাকায় কৃষি কাজে যেতে পারছে না কৃষকেরা। সকাল 6টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চুয়াডাঙ্গায়ও গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমে গিয়ে শীত বেড়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সকালে 15.5 ডিগ্রি সেলসিয়াস। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও 7টি নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তার দল পিটিআই এর বিক্ষোভকে কেন্দ্র করে এসব মামলা করা হয়। 1 বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন তিনি। সোমবার সন্ত্রাস বিরোধী আদালতে হাজির করা হয় তাকে। সেখানে নতুন 7টি মামলায় তাকে গ্রেফতার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। গত নভেম্বরে পিটিআই এর বিক্ষোভে সহিংসতায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের 3 সদস্য নিহত হন। পিটিআই এর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাদের দলের অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন। বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ফেনজালের আঘাতে শ্রীলঙ্কা ও ভারতে এ পর্যন্ত 20 জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহতদের মধ্যে 17 জন শ্রীলঙ্কার এবং বাকি 3 জন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর। এছাড়া ঘূর্ণিঝড়ে বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 4,70,000 মানুষ। বর্তমানে তারা বিভিন্ন অস্থায়ী ত্রাণ শিবিরে অবস্থান করছেন। যে সময় ঘূর্ণিঝড়ের ফেনজাল শ্রীলঙ্কা ও ভারতের উপকূলে আছড়ে পড়ে সে সময় উপকূলে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 90 কিলোমিটার।
ফিলিস্তিনের গাজায় গেল 24 ঘন্টায় 4টি পরিবারে হামলা চালিয়ে আরও 37 জনকে হত্যা করেছে ইসরায়েল। এসব হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে 108 জন। এ নিয়ে গাজায় চলমান ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 44,466-তে পৌঁছেছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা 33 জন জিম্মি নিহত হয়েছেন। ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরুর পর গত প্রায় 14 মাসে সব জিম্মি নিহত হন বলে জানিয়েছে হামাস। যুদ্ধাপরাধী নেতানিয়াহুর হঠকারিতা এবং চলমান আগ্রাসনের কারণে গাজায় সব জিম্মি নিহত হয়েছেন দাবি হামাসের। নতুন মৌসুমে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আজ। উদ্বোধনী দিনে ভিন্ন দুই ভেন্যুতে গ্রুপ এ এর 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন। ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও ধরে রাখতে চায় আধিপত্য। আর নতুন উদ্যমে এবারের মৌসুম শুরু করা ব্রাদার্সও জয়ের বিকল্প ভাবছে না এই ম্যাচে। দুপুর 2টায় মুখোমুখি হবে দুই দল। একই সময় ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাব খেলবে ফর্টিস এফসির বিপক্ষে। ম্যাচ শেষে জয়ের হাসি হাসতে চায় দুদলই। স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার মিশন নিয়ে রাতে মাঠে নামবে বার্সেলোনা। মায়োর্কার সন মোয়েক স্টেডিয়ামে স্বাগতিক মায়োর্কার মুখোমুখি হবে কাতালানরা। 15 ম্যাচে 11 জয়, পয়েন্ট তালিকার সবার উপরে বার্সা। এই ম্যাচে জয় নিয়ে সেই জায়গাটা ধরে রাখতে চায় বার্সেলোনা। আর ঘরের মাঠে বার্সার বিপক্ষে আধিপত্য দেখিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে চায় মায়োর্কা। রাত 12টায় শুরু হবে ম্যাচটি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।